এই গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক ঘটনা নির্ভর, যা শুধুমাত্র বিনোদনের জন্য নির্মিত। গল্পে শোনানো সমস্ত চরিত্রের নাম, স্থান, ঘটনা সম্পূর্ণ কাল্পনিক এবং কোনো জীবিত বা মৃত ব্যক্তি, ঘটনা বা স্থানের সঙ্গে সাদৃশ্য থাকলে তা নেহাতি কাকতালীয়। গল্পের খাতিরে কোনো চরিত্র ধূমপান বা মদ্যপান করলেও ফিভার 104 FM ধূমপান এবং মদ্যপানকে সায় দেয় না। এটি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। গভীর রাতের গোপন কথায় আমাদের আজকের গল্প সোহাগের নীল রং। গল্পটি শেষ অবধি কিন্তু অবশ্যই শোনো। তার আগে বলো তো, তুমি কি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছো? যদি না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল বাংলা ফিভার। আর চলো পাড়ি দেওয়া যাক 1800 শতাব্দীর এপার বাংলা ওপার বাংলার কোনো এক সীমান্তবর্তী অঞ্চল সোনাদাঙ্গা গ্রামে। সেদিন ছিল পৌষ মাসের শেষ ভোর। সোনাদাঙ্গা গ্রামের উপর থেকে তখনও কুয়াশার চাদর পুরোপুরি সরেনি। পূর্বাকাশে একটা লালচে আভা মেঘের কোণে মাঝে সাঝে উঁকি দিচ্ছে। সোনাদাঙ্গার পাশ দিয়ে বয়ে যাওয়া কনক নদীটি যেন এক মায়াবী রূপ ধরে আছে, শান্ত, স্থির কিন্তু গম্ভীর। সেই কলকল ধ্বনি বয়ে চলেছে অবিরাম। তার পথের কোনো হিসেব নিকেশ নেই। ওপার বাংলার আকাশ আর এপারের জল দুয়ে মিলে একাকার। মাঝে মাঝে ভেসে আসছে মাছরাঙা আর কয়েকটা পাখির ডাক। দূরে চরের ওপর দিয়ে উড়ে যায় বকপক্ষী। নদীর জলে কুয়াশার চাদর ভেসে বেড়ায়, আর তার ভেতর দিয়ে আস্তে আস্তে মাথা তুলে ওঠে নদীর পাড়ের ঘাটগুলো। পুরনো ফেলে দেওয়া ঠাকুরের কাঠামোর গায়ে জমে আছে গত রাতের শিশির। এদিকটায় এখনো কেউ আসেনি, কেবল জেগে আছে কনক নদী। যেমন সে চিরকালের জন্য জেগে থাকে, দশক দশক সাক্ষী হয়ে। এমন এক ভোরে যখন গ্রামের কেউ ঘুম থেকে ওঠেনি, তখন নদীর ধারে এলো এক মেয়ে, নাম আরোহী। জমিদার বৃন্দাবন চৌধুরীর একমাত্র মেয়ে আরোহী। বড়লোকের মেয়ে বলে তার সবই আছে, পাকা বাড়ি, চাকর বাকর, সুন্দর শাড়ি। কিন্তু যে জিনিসটা নেই সেটা হলো এই নদীকে ছোঁয়ার স্বাধীনতা। নেই সকালবেলা খালি পায়ে ঘাটে নামার অধিকার। বাড়ির বড় জানলা দিয়ে সে দূর থেকে কেবল কনক নদীকে দেখে, ঠিক যেমন কোনো পাখি খাঁচায় বসে আকাশকে দেখে। আজ সে আর ঘরে বসে থাকতে পারল না। ঘুম থেকে উঠেই কাউকে না জানিয়ে চুপি চুপি খালি পায়ে চলে এলো নদীর ধারে। সে এসে দাঁড়ালো ঘাটের উপর। কিছু দূরে ভেসে আছে কয়েকটা নৌকা। একটি নৌকায় জাল ফেলার তোড়জোড় করছে একটি ছেলে। তার পরনে ময়লা কাপড়, গায়ের রং কালো, চুল এলোমেলো, কিন্তু চোখ দুটো যেন কনক নদীর মতো স্বচ্ছ। সে দেখল এই মেয়েটিকে। মেয়েটির চোখের রেখা যেন এই নদী বরাবর মিশে যাচ্ছে, ঠিক যেমন করে পদ্মফুল জলের সঙ্গে মিশে থাকে, অথচ জলে সে ভেজে না। সোহাগ মাঝি একটু ইতস্তত করে, তারপর জাল ফেলার কাজ থামিয়ে দেয়। আসলে আরোহীকে দেখছে সে। আরে আরে আরে, ওই যে
ওই যে শুনছেন, ওই মেয়ে। আরে এত সকালে এখানে বাড়ির লোকজন জানতে পারলে? আমি আমি নদী দেখতে এসেছি। হ্যাঁ, নদী দেখতে? হ্যাঁ, নদী কি দেখবার জিনিস নাকি? নদী তো এখানেই আছে সারা দিন। বাড়ি থেকে দেখা যায় না যে, শুধু জানলার ফাঁক দিয়ে একটুখানি, সেটা খুব দূরে, তাই সামনে থেকে। জানলা দিয়ে নদী দেখা? না না, নদী তো ছুঁয়ে দেখতে হয়। পা না ডুবিয়ে নদী দেখবেন কেমনে শুনি? হ্যাঁ, এই এই দেখুন, এই দেখুন, কত শীতল জল। হ্যাঁ, আহ, কত ঠান্ডা। ভোরবেলায় একটু হাত ডুবোলে মনে হয় সারা গাটা জুড়িয়ে যায় একেবারে। তোমাদের বাড়ির জানলা দিয়ে এটা কি পাওয়া যায়? না, জানলা দিয়ে শুধু নীল একটুখানি দেখা যায়, আর দূরে নৌকোগুলো ছোট ছোট। আর ওই ছোট ছোট ওগুলোই আমাদের জীবন। দুহাতে জল নিয়ে চোখ মুখ ধোয়ার অছিলায় আরোহীকেই দেখল সোহাগ। ভোরের স্নিগ্ধ আলোতে আরোহীকে যেন মনে হচ্ছিল এক অপ্সরা, যেন স্বর্গ থেকে সদ্য এসেছে সে। তোমার নাম কি গো? আমার নাম সোহাগ মাঝি। আমার বাবা কালু মাঝি। ওই যে ওই নৌকোটা দেখতে পাচ্ছ? কোথায়? ওই যে ওইটা আমার বাবারই। ও, আমি আরোহী, বৃন্দাবন চৌধুরীর মেয়ে। ও, জমিদার বাড়ির? কিন্তু আমার নাম শুনে দূর হয়ে গেলে কেন? না, মানে জমিদার বাড়ির মেয়েরা এখানে আসে না। আসলে নদীর ধারটা ওদের পছন্দই হয় না। এখানে অনেক কাদা আছে, তো কাদা আছে, ময়লা আছে। কিন্তু নদী তো সুন্দর, আর কাদা ছাড়া কি কনককে পাওয়া যায়? হ্যাঁ, ঠিক বলেছ। কাদা না চুয়ে কনক নদীকে পাওয়া যায় না। যেমন ডিঙি না চালিয়ে নদীকে চেনা যায় না। আমাকে ডিঙি চালানো শেখাবে? তোমাকে? হ্যাঁ, কি যে বলো! হ্যাঁ, জমিদারের মেয়ে ডিঙি চালাবে? ওনারা জানতে পারলে আমার হাত পা ভেঙে দেবে। তাহলে তুমি শেখাবে না? তাহলে না, শেখাবো। তুমি যদি সত্যি মন থেকে শিখতে চাও শেখাবো। কিন্তু আজ না, আজ শুধু নদী দেখো। হ্যাঁ, দেখো কেমন করে সূর্য ওঠে জলের উপরে। ওইদিকে দেখো। কখন যাবি নদীতে? যাই, বাবা ডাকছে, যেতে হবে। আসছি। হ্যাঁ, জাল ফেলতে হবে, মাছ ধর। এই বলছি, তুমি কাল আবার আসবে? ও জমিদার মেয়ে, আসবে কাল? আসবো। তবে এই সময়ই এসো। হ্যাঁ, এই সময় কনক নদী মেলা সুন্দর থাকে, আর আমি থাকি ওই নৌকোটায়। ঠিক আছে, আমি আজ আসি, কাল দেখা হবে। সেদিন রাতে আর আরোহীর ঘুম হয়নি। বারবার মনে পড়েছে সেই ছেলেটির কথা, সোহাগ। তার চোখ দুটো, তার কথা, আর সেই বাঁশির সুর। বাড়ির জানলা দিয়ে চাঁদ যথেষ্ট ভালোভাবেই দেখা যাচ্ছিল, কিন্তু আরোহী দেখছিল দূরে সেই নদীর দিকে, যেখানে আজ সকালে সে গিয়েছিল। মনে মনে ভাবছিল, কালকে সত্যিই যাবে, আবার যাবে। আচ্ছা, বাবা জানতে পারলে কি হবে? আর চাকর বাকররা দেখলেই বা কি বলবে? তারপরেও সে ঠিক করলো সে যাবেই। আর যদি নাই যায়, তাহলে এই নদী, এই সকাল আর সোহাগ সব কি শুধু
স্বপ্ন হয়ে থাকবে। ভোর হতে না হতেই সে উঠে পড়ল। কেউ দেখেনি। বাড়ির পিছনের দরজা দিয়ে বেরিয়ে আবার খালি পায়ে হাঁটতে লাগলো নদীর পথে। পথের দুধারে শিশির ভেজা ঘাস, আরোহীর পা ভিজে যাচ্ছে, কিন্তু এই অনুভূতি তার বড্ড ভালো লাগছে। বাড়ির মার্বেল পাথরের চেয়ে এই ঘাস অনেক বেশি ঠান্ডা, অনেক নরম, আর অনেক বেশি সত্যি। এসেছো? এসেছি। জানো তো, আমি ভাবিনি তুমি আসবে। কেন? আসলে আসলে জমিদার মেয়েরা কথা রাখে না তো, কিন্তু তুমি। আমি তো বলেছিলাম আসবো, তাই এলাম। তবে তবে এসো আমার সাথে, বসো, এই ঘাটটায় বসো। দেখো দেখো আজকে কোনো কেমন আছে। তুমি বাঁশি বাজাবে না? বাঁশি? হ্যাঁ, কে বললো আমি বাঁশি বাজাই? গতকাল বাজাচ্ছিলে, খুব ভালো লেগেছিল। ওটা ওরা নিজের মনের হাবি যাবি, ওই সেসব কেউ শোনে নাকি? আমি তো শুনেছি, বাজাও না। আচ্ছা, বাজাবো, কিন্তু কিন্তু তুমি কিন্তু হাসবে না। না, হাসবো না, বাজাও। আচ্ছা, খুব সুন্দর। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করবো? হুম। তোমার তোমার নাম আরোহী, খুব সুন্দর নাম, কিন্তু এ নামের মানে কি? যে আরোহণ করছে, আরোহণ মানে মানে যে উঠছে, বুঝেছো? ও, তাহলে তাহলে তো তুমি তোমার নামের মতোই। এই রোজ সকালবেলা উঠে তুমি নদীর ধারে চলে আসো। আমি এবার উঠি, যেতে হবে, সকাল হয়ে গেছে যে, কেউ দেখে ফেললে আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, কিন্তু কাল আবার আসবে তো? আসবো। এতক্ষণ ধরে আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করি এই গল্প তোমার ভালো লাগছে, কিন্তু নিশ্চয়ই তুমি সাবস্ক্রাইব করোনি, তাই না? তাই ভবিষ্যতেও আমাদের গল্পের আপডেট পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল বাংলা ফিভার, আর কমেন্ট করে জানাও তোমার মতামত। তাহলে চলো শুরু করা যাক গল্পের পরবর্তী অংশ। আরোহী চলে গেল ধীরে, খালি পায়ে, শিশির ভেজা ঘাসের ওপর দিয়ে। সোহাগ অনেকক্ষণ তাকিয়ে রইল তার দিকে। দূরে যেতে যেতে যখন সে একেবারে ছোট হয়ে মিলিয়ে গেল, তখনও সে তাকিয়ে, যেন চোখের ওপর আঁকা কোনো ছবি, যে ছবি সোহাগ চায় না সহজে মুছে যাক। কনক নদী তখন স্থির, তার জলে সূর্যের প্রথম রেখা পড়েছে, কিন্তু সোহাগের ভেতরটা স্থির নয়। ঢেউ খেলছে, কেমন যেন অচেনা একটা অনুভূতি। এতদিন শুধু নদীকে ভালোবেসেছে সে, আর আজ বুঝি আরও কাউকে ভালোবাসতে শুরু করেছে সোহাগ। আরোহী নামের মতোই কি সুন্দর তার মুখখানি, উজ্জ্বল, স্বচ্ছ,
যেন ভোরের তারার মতো। কিন্তু এই কি করে সম্ভব? আরোহী তো জমিদার বাড়ির মেয়ে, আর সে কেবল এক মাঝির ছেলে, যারা সারা জীবন নদীতে ভাসে, যার হাতে জলের দাগ, পায়ে শামুকের কাটা দাগ, যার পরনে ময়লা কাপড়। সে কি করে চায় ওই জমিদারের মেয়েকে? সে কি করে চায় ওই আলোকে? নিজের মনে হেসে ওঠে সোহাগ। বড্ড বোকা লাগে তার। তারপর আবার গম্ভীর হয়। কাল আসবে বলে গেল, সত্যি কি আসবে? জমিদার মেয়ে সে, তবু আসবে আবার। কিন্তু তবুও তার মনে এক টুকরো আশা জেগেছে। যেমন নদীর বুকে ভোরের আলো জেগে ওঠে একটু একটু করে, ধীরে ধীরে। সে জানে না এই জোয়ার তাকে কোথায় ভাসিয়ে নিয়ে যাবে, কিন্তু তাও সে ভাসতে প্রস্তুত। কারণ নদীর ছেলে সে। তারা স্রোতের বিপরীতে ভাসে। আজ থেকে তার জীবন বদলে গেল। আজ থেকে সে শুধু সোহাগ মাঝি নয়, সে সোহাগ যে আরোহীর নাম জানে, যে আরোহীর জন্য অপেক্ষা করবে, যে আরোহীকে নদী চেনাবে, আর যে আরোহীকে ভালোবাসবে। ওই তো এসেছ। আমি ভাবলাম আজ বোধহয় আর বলেছিলাম তো আসবো, আর আজ তো বিশেষ দিন। তুমি কথা রাখবে কিন্তু। কথা? কোন কথা? ও, ভুলে গেছো? তাহলে আমি বাড়ি ফিরে যাই। এই না না না, দাঁড়াও দাঁড়াও, আমি মজা করছি তো। ওই দেখো নৌকো বাঁধা আছে, কিন্তু কিন্তু কি? বলছি তুমি পারবে তো? মাঝ নদীতে ভয় পাবে না? তুমি আছো তো, ভয় কি? আচ্ছা তবে এসো, কিন্তু আগে কথা দাও, আমার কথা মতো চলবে। কথা দিচ্ছি। এসো, সাবধানে, পা পিছলে যেতে পারে। এই নাও, আমার হাতটা ধরো। হ্যাঁ, আস্তে আস্তে আস্তে, ওই জায়গাটা দেখে। হ্যাঁ, আচ্ছা তুমি এই কানটা বসো, একদম মাঝখানে। ঠিক আছে। আচ্ছা এবার মন দিয়ে দেখো। প্রথমে আমি বইটা চালাই, তুমি শুধু দেখবে মন দিয়ে, ঠিক আছে, কিভাবে চালাতে হয়। হ্যাঁ, আর সবসময় খেয়াল রাখবে দাঁড়টা যেন নৌকার সাথে কোনো ফাঁক না থাকে, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? এইভাবে নিয়ে এই যখন আমরা সবাই একসাথে থাকি না, তখন আমরা মুখ দিয়ে আওয়াজ করি, হেই হেই। কেমন লাগছে? কি সুন্দর! এত কাছ থেকে না নদীকে কখনো দেখিনি। নদীকে কাছ থেকেই দেখতে হয়, দূর থেকে না, যেমন মানুষকেও। তাহলে আমাকেও চিনিয়ে দেবে? আচ্ছা তুমি এবার এখানে এসো। এবার এবার তুমি বইটা ধরো। সত্যি আমি পারবো? হ্যাঁ, আমি আছি তো। এসো এসো, এই না ধরো। বাবা, এ তো ভারী। বাড়ি লাগবে তো, নদী কিন্তু সহজে কারো বশ মানে না। ঠিক আছে, এখন এখন শোনো, বইটা ভালো করে ধরো। হ্যাঁ ঠিক আছে। এখন এখন ডান দিকে বইটা দিয়ে জল কাটো, এইভাবে। আচ্ছা। আর
আর বাঁদিকে ঠেলে দাও। এই দেখো, আমার মতো হচ্ছে। আরেকবার। আরোহীকে নৌকা চালানো শেখাতে গিয়ে আরোহীর হাত সোহাগের হাতের স্পর্শ পায়। আরোহী লজ্জা পেয়ে যেন খানিক শিউরে ওঠে। সোহাগ তা টের পায়। আমি মানে দেখাচ্ছিলাম। দেখাচ্ছিলে? জানি, কিন্তু হাত সরিয়ে নিলে কেন? ভয় পাচ্ছ? না, মানে তোমার বাড়ির লোক যদি দেখে, ওরা তো এখন ঘুমিয়ে। তুমি ভয় পেও না, আমাকে শেখাও। আচ্ছা ঠিক আছে, তাহলে একসঙ্গে বলবো। হ্যাঁ, ডান দিকে টানা আর বাঁ দিকে টেলা। ঠিক আছে? এই দেখো, ডান দিকে টানা আর বাঁ দিকে টেলা। আরেকবার, ডান দিকে টানা আর বাঁ দিকে টেলা। যাচ্ছে, নৌকো যাচ্ছে। যাচ্ছে তো। এ কি, তাকিয়ে আছো কেন? দেখো না নৌকো কেমন এগোচ্ছে। আরে কি দেখছো? তোমাকে। সেদিন সোহাগ বুঝতে পেরেছিল আরোহী শুধু নৌকা চালানো শিখছে না, সে শিখছে ভালোবাসতে। আর সোহাগ নিজেও শিখছে ভালোবাসার মানে, অর্থাৎ নিজের সমস্ত কিছু দিয়ে দেওয়া। যেমন নদী নিজেকে বিলিয়ে দেয়, চিরকাল কোনো হিসেব নিকেশ থাকে না, কেবল থাকে বয়ে চলা। কিন্তু সে জানে আজ থেকে সে বাঁচবে এই ভোরগুলোর জন্য, আজ থেকে সে বাঁচবে আরোহীর জন্য। যদিও জানে এই নদীর মতোই অনিশ্চিত তাদের পথ, কিন্তু তবুও সে ভাসবে ভালোবাসার স্রোতে, যেখানে নিয়ে যায় জীবন। এতক্ষণ ধরে আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করি এই গল্প তোমার ভালো লাগছে, কিন্তু নিশ্চয়ই তুমি সাবস্ক্রাইব করোনি, তাই না? তাই ভবিষ্যতেও আমাদের গল্পের আপডেট পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল বাংলা ফিভার, আর কমেন্ট করে জানাও তোমার মতামত। তাহলে চলো শুরু করা যাক গল্পের পরবর্তী অংশ। 16তম দিন আজ আরোহী আসেনি। সোহাগ ভেবেছিল একটু দেরি হবে, রাত জেগে হয়তো আরোহী পড়াশোনা করছে, বাড়ির কাজ ছিল হয়তো। কিন্তু ঘন্টা খানেক কেটে গেছে সূর্য ওঠার পর। খেজুর গাছের হাঁড়ি নামিয়ে নিয়ে যাচ্ছে গুড়ওয়ালা, কিন্তু আরোহী। সোহাগ অপেক্ষা করে, চোখ রাখে ওই পথে। এই নে চা খা। সকাল থেকে ওই পানে চেয়ে আছিস কেন রে? না না বাবা, ও কিছু না। শোন, বাবার কাছে লুকাস না, তোর চোখে আমি দেখতে পাই রে সবটা। গত কয়েকদিনে কি হচ্ছে, প্রতিদিন সকালে কই যাস? আরে আরে ঘাটে ফিরে এসে অপেক্ষা কিসের? বাবাকে ফাঁকি দিবি রে? হ্যাঁ, আমি সব জানি রে বাবা। গ্রামের লোকের মুখের কথা, জমিদারের মেয়ে আসে নাকি এখানে প্রতিদিন? বাবা, আমি আর কি বলবো, ওপার থেকে দেখছি ওই মেয়েরে, আমি দেখছি ভালো মেয়ে মনে হয়, কিন্তু বাবা ও তো জমিদারের মেয়ে। আমরা কে? আমরা মাঝি, নদীতে ভাসি, নদীতেই মরি।
ওদের জগৎটা অনেক আলাদা। ওই মেয়ের জন্যে তোর ভালোবাসা শুধু দুঃখ ডেকে আনবে, এর বেশি কিছু আনবে না বাবা। কিন্তু বাবা আমি কি করব? ও এলে সবটা ঠিক থাকে, ও না থাকলে সবটা অন্ধকার লাগে গো। জানি বাবা জানি, কিন্তু কিন্তু সমাজ সমাজ কি মানবে? জমিদার মানবে? ওনারা ওনারা কি কখনো মেয়ে দেবে মাঝির ঘরে? হ্যাঁ গো বাবা, ও বলেছে ওর বাবাকে বলবে সবটা। বলুক, কিন্তু তার আগে পর্যন্ত তুই সাবধানে থাক। ও আজ আসেনি, হয়তো হয়তো কিছু হয়েছে, হয়তো কেউ দেখি ফেলছে। এই সোহাগ, হ্যাঁ বাবা। কি হচ্ছে বলতো? হ্যাঁ, বাইরে একটা হাঙ্গামা হচ্ছে গো, আমি যাব? দাঁড়া তো, আমি দেখে আসি। কিরে কি হয়েছে? এই কালু মাঝি, গ্রামে খবর ছড়িয়েছে জমিদার মেয়ে আর তোর ছেলে, ওদের নাকি দেখা হতো এখানে। ওই তো ওই ঘাটে প্রতিদিন দেখা করতো। আরে বৃন্দাবন বাবু জানতে পেরেছেন, কাল রাতে খবর গেছে গো। আজ সকালে ওনাদের বাড়িতে হুলস্থুল হয়েছে। কি হয়েছে? আর ওর মেয়েকে ঘরে বন্দি করে রেখেছে, বাইরেও বেরোতে। হ্যাঁ ঠিক বলেছে। আর তোকে তোকে ওনারা ডেকেছে, শিগগির যা, শিগগির যা জমিদার বাড়ি, শিগগির যা, যা 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 তাড়াতাড়ি যা। দুর্গা দুর্গা। সোনাদাঙ্গা গ্রামের জমিদার বাড়ি। এ বাড়ির ইতিহাস বহু বছরের, কত প্রজন্ম এখানে এসেছে গেছে, কিন্তু এমন অপমানিত কখনো হয়নি। জমিদার মেয়ে এক মাঝির ছেলের সঙ্গে এ কি করে সম্ভব? হে তো কলঙ্ক। বৃন্দাবন চৌধুরী বসে আছেন তার সিংহাসনের মতো চেয়ারে, পাশে সাজা আছে হুঁকো, ঘর ঘর করে তা তিনি টানছেন। পাশে কয়েকজন গোমস্তা, চাকর বাকর সবাই দাঁড়িয়ে, প্রত্যেকে চুপ। শুধু বৃন্দাবন চৌধুরীর চোখ জ্বলছে, আর ওই এক কোনায় দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। চোখে জল নেই, ভয় নেই, যা আছে তা হলো তার মনের দৃঢ়তা। তুই কি করেছিস? কি করেছিস তুই? হ্যাঁ, বাবা আমি ভালোবেসেছি। কি বললি? ভালোবাসা? ভালোবাসা মানে বুঝিস? তুই জমিদারের মেয়ে, আর ও একটা মাঝি ছেলে। জমিদার বৃন্দাবন চৌধুরীর মেয়ে হয় একটা। ছি! না, ও খুব ভালো ছেলে বাবা, ওর চেয়ে ভালো মানুষ আমি দেখিনি বাবা। চুপ! ভালোবাসি ভালোবাসি ভালো মানুষ, আজ থেকে তোমার ঘর থেকে বেরোনো বন্ধ। নিজের ঘরে বন্দি হয়ে থাকবে। সে তুমি রাখো, কিন্তু আমি ওকে ছাড়বো না। ও ছাড়া আর কারো সঙ্গে বিয়ে হবে না আমার। তুই আমার মেয়ে হয়ে ওই ছেলেটার সাথে বিয়ে করবি? স্পর্ধা তো কম নয়। আমি আমি আপনার মেয়ে, তাই জেদটাও আপনার মতো। আমার নিজেরও কিছু অধিকার আছে বাবা, আমি কি চাই সেটাও তো শোনার দরকার আছে। মণ্ডপীতে তোর জন্য পাত্র দেখে এসছি, বুঝলি? জমিদার অনন্ত সামন্তের ছেলে, উৎসব। কাল তোকে দেখতে আসবে ওনারা এখানে। বিয়ে ওকেই করতে হবে। আমার পক্ষে সোহাগ ছাড়া আর কাউকে ভালোবাসা সম্ভব নয় বাবা। তাই? তাহলে আমিও দেখি কি করে কি হয় এখানে। বৃন্দাবন চৌধুরী আমার নাম। এই মেয়েটাকে নিয়ে গিয়ে এর ঘরে বন্ধ করে দাও। আর শোন, একটা লেঠেল নিয়ে গিয়ে ওই কি নাম, সোহাগ, হাত পা এক একটা হাড় যেন ভেঙে খোড়া করে দেওয়া হয়। অন্যদিকে সোহাগকে ডেকে এনেছে জমিদার বাড়িতে। সে জেনেই এসেছে যে আজ বিপদ হবেই, কিন্তু কিন্তু সেই বিপদের ঝুঁকি নিয়েছে কেবল আরোহীর জন্য।
তার একটু খবর নেওয়ার জন্য। কিন্তু সোহাগকে কেউ ঢুকতে দেয়নি, বাইরে ঠায় দাঁড় করিয়ে রেখেছে। সূর্য তখন তার মাথার উপর, কিন্তু তার গায়ে রোদ লাগছে না। এই যে মাঝির ছেলে, বৃন্দাবন বাবু এখন আসবেন, দাঁড়া চুপচাপ। বৃন্দাবন চৌধুরী বেরিয়ে আসেন। কড়া পদক্ষেপে এগিয়ে এসে সোহাগের সামনে দাঁড়ান তিনি। তুই ওই মাঝির ছেলে না? হ্যাঁ আমার মেয়ের সাথে তুই দেখা করতিস? হ্যাঁ। তোর কাজ নদীতে মাছ ধরা, এই এদিক ওদিক শামুক কুড়োনো, ভালোবাসা না? আমি জানি আমি মাঝি, কিন্তু ভালোবাসা তো দেখে না কে কি। ব্যাস ব্যাস, বেশি কথা বলতে হবে না, এসব আমি বরদাস্ত করবো না। আর এরপরে আমার মেয়ের আশেপাশে দেখতে পেলে না, শুইয়ে দেব চিতায়। অবশ্য তোদের চিতায় শোয়ায় না নদীতে ভাসায় জানি না। আমি কিছু চাইনি, ও চেয়েছে, ও ও নিজে থেকে এসেছে আমার কাছে। ও চেয়েছে ও নদী দেখবে, ও চেয়েছে ও ডিঙি চালাবে, ও চেয়েছে চাপ, বেরো ওখান থেকে, গ্রাম ছেড়ে চলে যা আজকেই। এখানে যেন আর না দেখতে পাই, না হলে যা বললাম, নদীতে ভাসাবো বা চিতায় শুয়ে দেব, ছাড়বো না। আমি চলে যাব, কিন্তু একবার ওকে দেখতে দেবেন? একবার দেখতে দিন না, একবার কথা বলে চলে যাব আমি। না, তুই ওর জন্য না, ও তোর জন্য না। এক্ষুনি ভাগ এখান থেকে, বেরো। আচ্ছা আমি যাব, কিন্তু ওকে বলবেন আমি ওর জন্য অপেক্ষা করব। আমার ছেলে, আমার লাগছে, ছেড়ে দাও আমাকে, আমি অপেক্ষা করব ওর জন্য, আমি নদীর ধারে অপেক্ষা করব ওর জন্য। এই কে আছিস, গঙ্গা জল দিয়ে পরিষ্কার কর। সারা গ্রাম এখন জানে জমিদার মেয়ে আর সোহাগ মাঝির কথা। কত কুৎসা হচ্ছে, কত হাসি ঠাট্টা হচ্ছে। আরোহী শুনতে পায় না, কিন্তু সব বুঝতে পারে। বাড়ির চাকর বাকরদের ফিসফাসে, তাদের চোখের ভাষায়। কিন্তু সে এসব নিয়ে কিছু ভাবে না, সে কেবল ভাবে সোহাগের কথা। সোহাগ কোথায়, কি করছে সে কি চলে গেছে? আচ্ছা, সে কি ফিরে আসবে? আরোহী জানলার কাছে বসে চাঁদ দেখছে, যে চাঁদ সে দেখতে চেয়েছে সোহাগের সঙ্গে। কই না তো, সোহাগের সঙ্গে তো তার চাঁদ দেখা হয়নি। ওরা তো দেখেছে শুধু ভোর, সকাল। আর মনে পড়ছে সোহাগের বাঁশির সুর। আজ সে বুঝতে পারছে নীলদরিয়া মানে শুধু নদী নয়, নীলদরিয়া মানে এই জীবন, এই ভালোবাসা, এই অকুল বেদনা। সে হাতে ধরে রাখে একটি বকুল ফুল, তা শুকনো হয়ে গেছে। 5 দিন আগে সোহাগ দিয়েছিল তাকে সেই ফুল। সে ফুল এখনো সে ফেলে দেয়নি, সে তা বুকে করে যত্নে রেখে দিয়েছে। মাঝে মাঝে সেই বকুল ফুলের শুকনো পাপড়ি সে ছুঁয়ে দেখে আর ভাবে, আচ্ছা এই ফুলের মতোই কি শুকিয়ে যাবে তাদের ভালোবাসা? সেই সব ভাবে আর চাঁদের দিকে তাকিয়ে থাকে। আকাশে চাঁদ জোছনা সামলে রাখার আগেই যেন তাকে পুরো মেঘ গ্রাস করেছে। তার আলোকে সোহাগ বা আরোহী কারোর কাছেই যেন সেই মেঘ পৌঁছাতে দিচ্ছে না। আর এদিকে সোহাগ একাকী নৌকায় বসে, তার হাতে বাঁশি, বাজায় না, তা শুধু সে ধরে আছে আপন মনে। তার গলা ভেঙে যায়।
সে কাঁদতে চায়, কিন্তু তার কান্না আসে না। তার চোখ শুকনো, শুধু বুকের ভিতর যেন একটানা ব্যথা মোচড় দিয়ে ওঠে। আর ওই তুমি কি শুনতে পাচ্ছ আমার এই বাঁশি? তুমি কি জানো আমি এখনো এখানে? তুমি কি জানো আমি ছাড়বো না। যতদিন বাঁচবো আমি এই নদী ছাড়বো না, এই ঘাট ছাড়বো না। আর ওই যদি কখনো আসতে পারো তুমি, যদি কখনো আসো, আমি থাকবো আর ওই তোমার জন্য। প্রতিদিন ভোরে আমি এখানে আসবো এই ঘাটে তোমার জন্য অপেক্ষা করতে। তোমার পথ দেখবো আরোহী, অপেক্ষা করবো সারা জীবন। তুমি আমার বাঁশি শুনতে পাচ্ছ না? না আরোহী, আকাশে চাঁদ উঠেছে আরোহী, কি সুন্দর চাঁদ। আচ্ছা, তুমিও কি দেখছো এই চাঁদটা? তোমার ওই চার চৌকো জানলাখান দিয়ে তুমি কি এই চাঁদটা দেখতে পাচ্ছ? নাকি তোমাদের ওই বন্দি ঘরে চাঁদও আসতে পারে না? কিন্তু আরোই আমার মনে আছে তুমি বলেছিলে জানলা দিয়ে শুধু নীল একটু দেখা যায়। আজ তোমার সেই জানলা কি চাঁদ দেখতে পায় আরোহী? তোমার জানলা দিয়ে চাঁদ দেখা যায় আরোহী? এরপর কেটে গেছে আরো 7 দিন। আরোহীর কাছে এই 7 দিন যেন 7টা বছর। সে বন্দী হয়ে নিজের ঘরেই জানালার গরাদ ধরে হাত বাড়িয়ে দেখে আকাশটা নীলিমা হারিয়েছে। ঘর থেকে নদীর যে বিচ্ছিন্ন টুকরোগুলো দেখা যায় তা ভাঙা কাঁচের মতো লাগছে আরোহীর। আজ বাড়িতে উৎসব, বড় উৎসব ধার্য করা হয়েছে আরোহীর বিয়ের জন্য। পুরো বাড়ি সাজানো হয়েছে, নিমন্ত্রণ পাঠানো হয়েছে আশেপাশের 5 গ্রামে। রান্নার আয়োজন চলছে হই হই করে, কিন্তু আরোহীর ঘরে চাপা অন্ধকার আর কেবলই নীরবতা। আরোহী মাটিতে বসে আছে, পরনে এক অতি সাধারণ শাড়ি, গায়ে গয়না নেই, চুল এলোমেলো। সে আর কাঁদে না, বরং বলা ভালো সে কাঁদতে পারে না, কারণ তার কান্না ফুরিয়ে গেছে। তার 2 চোখ শুধু সোহাগকেই খুঁজে বেড়াচ্ছে। সে কি ভালো আছে? সে কি জানে যে আগামীকাল আরোহীর বিয়ে? চল ওঠ। কেন উঠবো? আজ তোর বিয়ে, পিড়িতে বসতে হবে, তো সাজগোজ করতে হবে। এই শাড়ি এই গয়না পরে তো বিয়ে হবে না। ওঠ, ওরা সাজিয়ে দেবে তোদের। এই নিয়ে যাও, সাজিয়ে দাও। আমি সাজবো না, আমি বিয়ে করব না। এখনো সেই একই কথা? হ্যাঁ, সেই একই কথা। আমি সোহাগ ছাড়া কাউকে বিয়ে করব না, কাউকে না। সোহাগকে বিয়ে করবি? তুই কি করে? ও তো মরে গেছে। কি কি বললে? বলছি তো মরে গেছে। এই গ্রাম ছেড়ে পালাচ্ছিল, নদীতে ডুবে গেছে, নৌকোটা উল্টে গেছে। না, এটা হতে পারে না, এটা হতে পারে না। তুমি মিথ্যে বলছো, মিথ্যে বলছো বাবা। সোহাগ মরেনি, আমি জানি সোহাগ মরেনি।
ছাড়ো না মা, এত কিছু করে কি লাভ? আজকে বিয়েটা করো, মরেনি তো মরে যাবে কালকে, তাই না? যাও সেজে নাও, বিয়ে আছে তো, পিড়িতে বসতে হবে, যাও। না হলে কি হবে বাবা? না হলে কি হবে? কি আর হবে, ভালো করে সেজেগুজে বিয়েটা কর, না হলে তোর ওই সোহাগ যেখানে খুঁজে পাওয়া হবে সেখান থেকে টেনে সারা গ্রামের সামনে দিয়ে নদীতে ডুবিয়ে মারা হবে। আর সঙ্গে ওর ওই কি নাম বুড়োটার, আরে ওর বাবা, ওই কালু মাঝিটাকেও। হ্যাঁ, ওদের মরামুখ দেখে বিয়ের পিড়িতে বসবি না যাবি এখন সাজতে? বাবা তুমি এমন করো না। আমি সব পারি মা, নিজের বাবাকে চেনো না? আমি জমিদার বৃন্দাবন চৌধুরী, যা ইচ্ছা তাই পারি। বিয়েটা করে ফেলো, সোহাগের জন্য ভালো। আরোহী সাজল, বরং বলা ভালো সে সাজতে বাধ্য হল। পায়ে আলতা, নাকে উঠল নথ, কোমরে কোমর বন্ধ। এত সাজে নিজেকে যেন খুব ভারী মনে হলো তার। এখনো তার চোখের জল শুকায়নি। দাসীরা বারবার সেই চোখের জল মুছে দেয়। শেষে তারাও হাল ছেড়ে দেয় আর বলে, কান্না তো নারীদের বিয়ের অলংকার, বউ তো একটু কাঁদবেই। আরোহীর কান্না যেন কনক নদীর জোয়ার সম। সে জানে না সোহাগ আদৌ বেঁচে আছে তো, সে জানে না আগামীকাল কি হবে, কিন্তু সে এটা জানে আজকের রাত তার জীবনের শেষ রাত। আজ থেকে সে আর আগের আরোহী থাকবে না, সে হবে মান্ডবীর জমিদার বধূ। উৎসবের সঙ্গে 7 পাকে ঘুরছে আরোহী। 7টা অঙ্গীকার, অন্ন, বস্ত্র, সুখ, সব কিছুর অঙ্গীকার। কিন্তু আরোহী কি অঙ্গীকার করতে পারে? তার মন তো পড়ে আছে অন্য কোথাও, যেখানে নেই উৎসব, নেই অগ্নি, নেই সভা, আছে শুধু এক জোড়া চোখ, আর আছে শুধু এক টানা বাঁশির সুর আর নীল দরিয়া। বিয়ে শেষ হলো, বর কন্যাকে নিয়ে নৌকায় ওঠে। এবার আরোহীকে যেতে হবে তার শ্বশুর বাড়ি, কনক নদী পেরিয়ে, নদীর ওপারে মান্ডবীতে। সেই নদী যেখানে শুরু হয়েছিল সব কিছু, সেই নদী যার ধারে বসে শিখেছিল ভালোবাসা, সেই নদী যে আজ সাক্ষী হচ্ছে তার বিদায়ের। সোহাগ মাঝি ছিল ঘাটে, লুকিয়ে নৌকার ছাউনির আড়ালে। সে দেখেছে আরোহীকে। আরোহী বধূর সাজে সজ্জিত, চোখে কাজল, মাথায় সিঁদুর, পরনে লাল শাড়ি। আরোহী যাতে ওকে দেখতে না পায় তার জন্য একটা শাল দিয়ে মুখ ঢেকে নিয়েছিল সোহাগ। কারণ সে জানে আজ থেকে হয়তো আরোহীর আর দরকার নেই সোহাগকে। আজ ও আরোহীর জীবনে কিছু না। সোহাগের বাঁশির সুর মিশে যায় কনক নদীর ঢেউয়ে। কনক নদীও যেন থমকে দাঁড়ায়। আচ্ছা, নদীও কি কাঁদে? কে জানে, নদীরও কি ব্যথা হয়? এও কি সম্ভব? ভালোবাসা কি তবে নদীর চেয়েও গভীর? বেদনা কি এই
অগাধ দরিয়ার চেয়েও বেশি। সোহাগের নৌকা দূর থেকে দেখতে পেয়েছিল আরোহী। কই, ওতে তো সোহাগ নেই। অন্য কোনো মাঝি সেখানে বসে আছে দাঁড় হাতে। কিন্তু আরোহীর ইচ্ছে হলো ওই ছোট নৌকাটাতেই বসার। বড় বজরার আড়ম্বর তার আর ভালো লাগছে না। সে তার বাবাকে বলল, বাবা, আমি ওই নৌকোতে যাব। আরে না না মা, তুমি ওই ছোট নৌকোয় তোমাদের অসুবিধে হবে। তুমি জামাই রাজা বড় বজরায় যাও, ওটা বাবা ও যখন চাইছে তখন আমরা ছোট নৌকাতেই যাচ্ছি, কোনো অসুবিধা নেই। আচ্ছা বেশ, তুমি যখন বলছো তুমি সঙ্গে আছোই, আমার কিসের চিন্তা বাবা জীবন। এসো, সাবধানে এসো, সুখে থেকো, ভালো থেকো। ছোট নৌকাটা ছেড়ে দিল। আরোহী বসল নৌকার মাঝখানে, আর তার পাশে উৎসব। উৎসব কিছু বলছে, হাসছে, কিন্তু আরোহী তা শুনছে না। সে এক মনে তাকিয়ে আছে কনক নদীর দিকে। এই সেই নদী যার ধারে সে তার সোহাগকে পেয়েছিল, আর এই সেই নদী যে এখন তাকে নিয়ে যাচ্ছে ওপারে চিরতরের জন্য। নৌকা চালাচ্ছে স্বয়ং সোহাগ মাঝি। এটুকু আরোহী বুঝতে পারছে না। কি সফলে ছদ্মবেশ, বা হয়তো অসফল, খেয়ে জানে। নদীর ওই পারে ওদের নৌকোয় করে ছেড়ে দেয় সোহাগ। নিজেকে কোনো মতে লুকিয়ে অবশেষে সেই ক্ষণ উপস্থিত হল। আরোহী দূর থেকে দেখতে পেল উৎসবের জাঁকজমক, লোকজন, বাতি। নেমে বাড়ির পথে এগোতে যাবে এমন সময় আরোহী শুনতে পেল নদীর জলে কিছু একটা পড়ল। তড়িঘড়ি মুখ ঘুরিয়ে দেখল এতক্ষণ যে নৌকায় সে এলো তার মাঝি আর কেউ নয়, তার সোহাগ মাঝি। জলে ভেসে উঠল সোহাগের নিথর দেহ, আর তার বৈঠার কিছু অংশ। বিষের প্রতিক্রিয়ায় তার নীল মুখটুকু ভোরের আলোয় ম্লান হয়ে একটু একটু দেখা যাচ্ছিল। তার এই নৌকা বইতে যেটুকু কষ্ট হয়েছিল তা বুঝে এবার ক্ষান্ত হল। এই ওপার থেকে এপারের পথ নৌকা বেয়ে সে আরোহীদের পার করল বুকে বিষের বেদনা নিয়ে। অথচ কাউকে সে বুঝতেই দিল না। আরোহীর পায়ের নিচের মাটি ক্রমশ যেন সরে যেতে লাগলো। আরোহীর চোখে অন্যান্য বারের মতো আর জল নেই। তার অন্তরে শুধু একটাই ব্যথা, আর যার নাম সোহাগ। পূবের আকাশে তখন ধীরে ধীরে ভোরের আলো ফুটছে। শুনছিলে গভীর রাতের গোপন কথায় আজকের গল্প সোহাগের নীল রং। লিখেছে জ্যোতিষ্মান। সোহাগের ভূমিকায় চয়ন, বৃন্দাবন চৌধুরী, আর জে দেব। গল্পের কথক ও গোমস্তার চরিত্রে দীপম, আরোহী ঐন্দ্রিলা, উৎসব জ্যোতিষ্মান এবং কালু মাঝি রুদ্র। গল্পের সাউন্ড ডিজাইনিংয়ে জ্যোতিষ্মান, ভিজুয়াল ডিজাইনিং দীপম এবং কিষান। সমগ্র ভাবনা, পরিকল্পনা এবং পরিচালনায় অরিন্দম।